বন্ধুরা, ইরান ইসরায়েলের যুদ্ধে গত ৪ মার্চ আমেরিকার একটি সাবমেরিন জলের তলা দিয়ে লুকিয়ে লুকিয়ে চোরের মতো ভারত মহাসাগরে এসে জলের তলা দিয়েই একটি টর্পিডো ছেড়ে IRIS ডেনা নামক একটি ইরানের যুদ্ধজাহাজকে ধ্বংস করে জলের তলায় তুলিয়ে দিয়েছে। এই ধ্বংস করার আগে পর্যন্ত সাবমেরিনটি ভারতের এত কাছে এসেছিল, কিন্তু ভারত সেটা কোনো রকমভাবে বুঝতেও পারেনি। সামান্য কোনো ছোট বা বড় জাহাজ কোনো দেশের সীমান্তের কাছে আসতে চাইলে সীমান্তে থাকা রাডার, বিমান এবং স্যাটেলাইটের মাধ্যমে 1 থেকে 1,500 কিলোমিটার দূর থেকে তার গতিবিধি শনাক্ত করতে পারে। কিন্তু এই সাবমেরিন বা ডুবোজাহাজের ক্ষেত্রে সেটা ব্যর্থ হয়েছে, বা সেটাকে শনাক্ত করতে সব টেকনোলজি ব্যর্থ হয়ে যায়। তাই সাধারণভাবেই আমাদের মাথায় এই প্রশ্ন আসে যে এই ডুবোজাহাজ বা সাবমেরিনগুলো মাসের পর মাস জলের তলায় কিভাবে চলতে পারে, তার ভিতরে কি ইঞ্জিন লাগানো থাকে যে সেটা জলের তলায় চলতে পারে। সাধারণ কোনো বাইক বা গাড়ির ইঞ্জিন চলার জন্য বাতাস থেকে অক্সিজেন নিতে হয়, কিন্তু এই সাবমেরিনগুলো তো জলের তলায় থাকে, তাই সেখানে কোনো অক্সিজেন থাকে না। তাই সেগুলো কিভাবে চলে মাসের পর মাস ধরে, অথবা তার ভিতরে থাকা মানুষগুলো মাসের পর মাস কিভাবে জলের তলায় বেঁচে থাকে। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই সাবমেরিন বা ডুবোজাহাজগুলো কিভাবে কাজ করে এবং একদম নিঃশব্দে জলের তলায় কিভাবে মাসের পর মাস থাকতে পারে সেই বিষয়ে একটু ভালোভাবে জানবো। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। প্রথমে দেখা যাক এই সাবমেরিনগুলো ইচ্ছামতো কিভাবে জলের তলায় ঢোকে এবং ভেসে ওঠে। এটা সম্ভব করা হয় জলের বয়েন্সি ফোর্স বা প্রবণতা বলকে কাজে লাগিয়ে। আসলে কোনো বস্তুকে সম্পূর্ণ জলে ডুবিয়ে দিলে সেই বস্তুর আয়তনের সমপরিমাণ জল উপরে উঠে আসে, কারণ সেই বস্তুটি জলের তলায় গিয়ে একটা জায়গা নেয় না, তাই সেই জায়গার সমপরিমাণ জল উপরে উঠে আসে। কিন্তু সেই উপরে উঠে আসা জলটা তার আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য সেই বস্তুর উপরে একটা ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করে। মানে সেই উপরে উঠে আসা জলটা সেই বস্তুকে যেন এমন বলে যে কেন তুই আমার জায়গা দখল করেছিস, তুই বার হয়ে যা, আমি যেখানে ছিলাম সেখানে যাব। কিন্তু সেই বস্তুর ঘনত্ব, মানে সেটা কতটা নিরেট, সেই ঘনত্বটা যদি জলের ঘনত্বর থেকে বেশি হয়, তখন সেই জলের দ্বারা সেই বস্তুর উপরে ঊর্ধ্বমুখী চাপ দিয়েও সেই বস্তুকে জল থেকে বার করতে বা ভাসিয়ে তুলতে পারে না। মানে বাড়তি জলটা তার নিজের জায়গায় ফিরে যেতে পারে না, তাই তখন সেই বস্তুটি জলে ডুবেই থাকে। কিন্তু যদি সেই বস্তুর ঘনত্ব জলের ঘনত্বর থেকে কম হয়, তখন সেই বস্তুকে আর জলের নিচে থাকতে দেবে না, সেই চাপ দিয়ে তাকে জল থেকে বার করে দেবে, মানে ভাসিয়ে তুলবে। এটাকেই বলা হয় বয়েন্সি ফোর্স বা প্রবণতা বল। মানে কোনো বস্তু কোনো তরলের ভিতরে ভাসবে না ডুববে সেটা নির্ভর করে সেই বস্তু এবং তরলের ঘনত্ব এবং আয়তনের উপর। একটা সহজ উদাহরণ দিয়ে বলি, যেমন লোহার ঘনত্ব প্রতি সেন্টিমিটার কিউবে 7.874 গ্রাম। মানে 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটারের একটা ছোট লুডোর ছক্কার মতো লোহার কিউব নিলে তার ওজন হবে 7.874 গ্রাম। কিন্তু জলের ঘনত্ব প্রতি সেন্টিমিটার কিউবে মাত্র 1 গ্রাম, মানে লোহার থেকে প্রায় 7 গুণ কম। এখানে জলের ঘনত্ব লোহার থেকে কম হওয়ার জন্য একটা লোহার টুকরোকে যদি জলে ফেলে দেওয়া হয় তাহলে সেটা ডুবে যাবে। আবার সেই একই লোহার টুকরোকে যদি তরল পারদে ফেলে দেওয়া হয় তখন কিন্তু সেটা ভাসবে, কারণ পারদের ঘনত্ব প্রতি সেন্টিমিটার কিউবে 13.543 গ্রাম, মানে লোহার থেকে প্রায় দ্বিগুণ ঘনত্বের। তাই সেখানে লোহার টুকরোটা ভাসবে। এতক্ষণ তো আশা করি বুঝতে পেরেছেন যে কোনো বস্তু কোনো তরলের উপরে কখন ভাসে আর কখন ডুবে যায়। এখান থেকে আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে লোহার ঘনত্ব যদি জলের থেকে বেশি হয় তাহলে বড় বড় লোহার জাহাজগুলো কিভাবে জলের উপরে ভাসে। এটা বুঝতে গেলে আপনাকে এই ঘনত্ব শব্দটার একদম সঠিক অর্থ জানতে হবে। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে কোনো বস্তু তার চেহারার আয়তনের তুলনায় কতটা নিরেট বা কতটা ভারী, তাকেই ঘনত্ব বলা হয়। তাই লোহার ঘনত্ব জলের থেকে বেশি হলেও লোহাকে যদি একটা কড়াইয়ের মতো আকৃতি দিয়ে জলে ভাসিয়ে দেওয়া হয় তাহলে সম্পূর্ণ কড়াইটার ঘনত্ব জলের তুলনায় অনেকটা কম হয়ে যাবে, আর তখন সেটা জলে ভাসবে। যেমনটা যদি একটা লোহার নিরেট বলকে জলে ফেলে দেওয়া হয় তাহলে সেটা জলে ডুবে যাবে, কিন্তু যদি একটা লোহার ফাঁপা বলকে, মানে যার ভিতরটা পুরোটাই ফাঁপা, সেটাকে জলে ফেলে দেওয়া হয় তাহলে সেটা জলে ভাসবে, কারণ তখন লোহার সম্পূর্ণ বলটার আয়তন বা আকৃতি অনুযায়ী তার ঘনত্ব কিন্তু কম হয়ে যাবে, তাই তখন সে জলে ভাসবে। তাই জাহাজের ক্ষেত্রেও জাহাজের সম্পূর্ণ তলাটার আয়তন অনুযায়ী সেটা ফাঁপা বা তার ঘনত্ব জলের থেকে অনেক কম, তাই লোহার জাহাজও তখন জলের উপরে ভাসবে। তো যাই হোক, এবার আমরা এই সাবমেরিনে চলে আসি। এই সাবমেরিনেও জলের তলায় ঢোকা এবং বার হওয়ার জন্য তার ভিতরের ঘনত্বকে কমানো বাড়ানো হয়। সাধারণ অবস্থায় সাবমেরিন সব দিক থেকে সিল প্যাক থাকে এবং ভিতরের বেশিরভাগ অংশটা ফাঁপা অবস্থায় থাকে, তাই তখন সে জলের উপরে ভাসে। যেমনটা আমি আগে বলেছিলাম যে একটা লোহার ফাঁপা বলকে যদি জলে ফেলে দেওয়া হয় তাহলে সেটা জলে ভাসবে, এই সাবমেরিনও সাধারণ অবস্থায় সেইভাবে ভাসে। আর এই সাবমেরিনের ভিতরে এরকম বড় বড় ট্যাঙ্ক থাকে যেগুলোকে ব্যালাস্ট ট্যাঙ্ক বলা হয়। সাবমেরিন সব দিক থেকে সিল প্যাক থাকলেও এই ব্যালাস্ট ট্যাঙ্কগুলোর ভিতরে সমুদ্রের জল ঢোকানো এবং বার করার ব্যবস্থা থাকে।
প্রথম যখন সাবমেরিনটি জলের তলায় যেতে চায় তখন এই ব্যালাস্ট ট্যাঙ্কের মুখের ঢাকনাগুলো খুলে দেওয়া হয়, যার ফলে তার ভিতরে সমুদ্রের জল ঢুকে যায়। আর তখন সাবমেরিনের এভারেজ ঘনত্ব জলের ঘনত্বের থেকে কিছুটা বেশি হয়ে যায়, যার ফলে সাবমেরিনটি আস্তে আস্তে জলের তলায় ডুবতে শুরু করে। এরপর জলের তলায় ঢুকতে ঢুকতে নির্দিষ্ট একটা গভীরতায় যাওয়ার পর সেই ব্যালাস্ট ট্যাঙ্কের ঢাকনা আবার বন্ধ করে দেওয়া হয়। আর তখন সাবমেরিনটি সেই গভীরতায় গিয়েই থেমে থাকে, না তখন তার থেকে বেশি গভীরতায় যেতে পারে, না পুরোপুরি ভেসে উঠতে পারে। আর সেখান থেকেই সাবমেরিনটি তার গন্তব্যে যাত্রা শুরু করে। এরপর সাবমেরিনটি সেই গভীরতায় চলতে চলতে যদি একটু উপর নিচে যাওয়ার প্রয়োজন হয় বা ডান দিক বাঁ দিক ঘোরার জন্য এর গায়ে ডানা ব্যবহার করা হয়। এই ডানাগুলোর অ্যাঙ্গেল পরিবর্তন করে সাবমেরিনটি একটু আলাদা উপর নিচে অথবা ডান দিক বাঁ দিক ঘুরতে পারে। এটা অনেকটা এরোপ্লেনের ডানার মতো কাজ করে। এরপর সাবমেরিনটিকে যখন আবার জলের উপরে তুলে আনার প্রয়োজন পড়ে তখন তার ভিতরে আগে থেকে কম্প্রেস করে রাখা বাতাস সেই ব্যালাস্ট ট্যাঙ্কের ভিতরে ছেড়ে দেওয়া হয়, যার ফলে সেই বাতাসের চাপে সেই ব্যালাস্ট ট্যাঙ্ক থেকে জল আবার বাইরে বেরিয়ে যায় এবং সেই ট্যাঙ্কগুলো তখন বাতাসে পূর্ণ হয়ে যায়। আর তখনই সেই সাবমেরিনের এভারেজ ঘনত্ব জলের থেকে অনেকটা কম হয়ে যায়, যার ফলে সেটা জলের উপরে ভেসে ওঠে। এইভাবে একটা সাবমেরিন তার শরীরের ঘনত্ব কমিয়ে বাড়িয়ে জলের তলায় ঢুকতে পারে এবং জলের উপরে উঠে আসতে পারে। এবার দেখা যাক এই সাবমেরিনগুলো কোন জ্বালানি ব্যবহার করে। বর্তমানে এই জ্বালানির দিক থেকে দুই প্রকারের সাবমেরিন আছে। একটা হলো ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, আরেকটা হলো নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন। প্রথমে দেখা যাক ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। এই ডিজেল ইলেকট্রিক সাবমেরিনগুলোতে একটা ডিজেল ইঞ্জিন থাকে আর একটা বিশাল ব্যাটারি প্যাক থাকে। এই সাবমেরিনগুলো যখন জলের উপরে থাকে তখন তার ডিজেল ইঞ্জিন চালিয়ে সেই ব্যাটারি প্যাকগুলোকে চার্জ করে নেওয়া হয় এবং জলের গভীরে গেলে ইঞ্জিন বন্ধ করে সেই ব্যাটারির দ্বারাই মোটরকে চালিয়ে সাবমেরিন চালানো হয়। এই সাবমেরিনগুলোতে জলের তলায় গিয়ে ইঞ্জিন চালানো যায় না, কারণ ডিজেল জ্বলার জন্য বা যে কোনো জ্বালানি জ্বলার জন্য প্রচুর পরিমাণে অক্সিজেন লাগে, তাই সেটা বাইরে হলে বাতাস থেকে অক্সিজেন নিতে পারবে। কিন্তু জলের তলায় সেই ক্রুগুলোর শ্বাস নেওয়ার জন্য একটা সীমিত পরিমাণ তার ভিতরে অক্সিজেন থাকে। সেই অক্সিজেন দিয়ে সেই ইঞ্জিন চালালে সেই অক্সিজেন বেশিক্ষণ চলবে না। আবার ইঞ্জিন চলার পরে যে বিষাক্ত গ্যাস বা ধোঁয়াটা বার হয় সেটাকে সেখান থেকে বাইরে বার করাও খুব কঠিন, কারণ জলের তলায় গেলে সাবমেরিনটি সব দিক থেকে সিল প্যাক থাকে, তাই ইঞ্জিন চলার পরে সেই ধোঁয়াটাকে বাইরে বার করা খুব কঠিন। এই কারণে এই সাবমেরিনগুলোতে ইঞ্জিন চালিয়ে ব্যাটারি চার্জ করার জন্য বারবার জলের উপরে উঠে আসতে হয়। কমপক্ষে 2 থেকে 3 দিনের মধ্যে একবার জলের উপরে উঠে আসতেই হবে। তাই এই সাবমেরিনগুলোর এটাই সব থেকে খারাপ দিক, কারণ বারবার ব্যাটারি চার্জ করতে উপরে উঠে আসার জন্য শত্রুর চোখে ধরাও পড়তে পারে। এরপর হলো নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন। এই সাবমেরিনগুলো মাসের পর মাস ধরে জলের তলায় থাকতে পারে, কারণ ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের মতো এর ব্যাটারি চার্জ করার প্রয়োজন পড়ে না। এতে সরাসরি নিউক্লিয়ার ফিউশন ঘটিয়ে জলের তলাতেই ইঞ্জিন চালানো যায়। এতে জ্বালানি হিসাবে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, মানে এই সাবমেরিনগুলোর ভিতরে একটি ছোট পারমাণবিক চুল্লি থাকে। সেখানে ইউরেনিয়ামকে নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে তাপ উৎপন্ন করে সেই তাপ দিয়ে জল ফুটিয়ে বাষ্প তৈরি করে সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ এবং গতি উৎপন্ন করা হয়। হ্যাঁ, এটা সেই নিউক্লিয়ার ফিশন যেটা পরমাণু বোমের ভিতরে ঘটে। আর এই ফিশন প্রক্রিয়া ঘটতে ডিজেল বা পেট্রোল জ্বালানোর মতো কোনো অক্সিজেন লাগে না, আর কোনো ধোঁয়াও সৃষ্টি হয় না। আর এই সাবমেরিনগুলোতে এতটাই জ্বালানি থাকে যে জ্বালানি দিয়ে একটানা 20 থেকে 25 বছর জাহাজ চালানো যেতে পারে। কিন্তু সাধারণ অবস্থায় এই সাবমেরিনগুলো 2 থেকে 2.5 মাস জলের তলায় থেকে একবার উপরে উঠে আসতে হয়। আর সেটাও জ্বালানির জন্য নয়, বরং খাদ্য এবং তার ভিতরে থাকা ক্রুদের মানসিক অবস্থার জন্য এটা করতে হয়। কারণ একটা মানুষ যদি এক নাগাড়ে 2 থেকে 3 মাস সূর্যের আলো না দেখে এবং তার পরিবারের থেকে বিচ্ছিন্ন থাকে, তাহলে তার মানসিক অবস্থা ঠিক থাকে না। জ্বালানি ছাড়াও তার ভিতরে অক্সিজেন এবং পানীয় জলেরও কোনো অভাব থাকে না, কারণ তার ভিতরে সমুদ্রের জলকে রিফাইন্ড করে পানীয় জল করার এবং সেই জলকে ইলেকট্রোলাইসিস করে অক্সিজেন তৈরি করারও পদ্ধতি থাকে। তাই তার ভিতরে পানীয় জল, অক্সিজেন এবং জ্বালানির কোনোদিন কমতি হয় না। শুধুমাত্র খাবার এবং ক্রুদের মানসিক অবস্থার কথা ভেবে 2-3 মাস পর পর একবার অন্তত বাইরে আসতে হয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।